আলাইকুম। আমাদের একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রিন্স মাহমুদ বলছি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইউনিভার্সিটি অফ ঢাকা। তো আজকে আমরা সংখ্যা পদ্ধতির প্রথম অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। সংখ্যা পদ্ধতির ইতিহাসটা যদি আমরা দেখতে চাই, এটা মূলত এসেছে গণনার প্রয়োজনীয়তা থেকে। তো সংখ্যা পদ্ধতিটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল আর পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্যটা মূলত হচ্ছে যে এদের গ্রহণযোগ্যতা নিয়ে। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা চিনতে পারি তিনটা মেথডে। এক হচ্ছে যে এটার নিজস্ব একটা মান থাকবে, এটার বেস থাকবে বা ভিত্তিও বলতে পারি আমরা, আর এটার হচ্ছে স্থানীয় মানটা থাকবে। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। কিন্তু নন পজিশনালে জাস্ট এই তিনটার মধ্যে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে নিজস্ব মান। নন পজিশনালে থাকবে শুধুমাত্র নিজস্ব মান। আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি যে আমরা দৈনন্দিন জীবনে যেই সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের অঙ্ক হচ্ছে 10টা, 0 থেকে 9। সো এইখানে আমরা সাপোজ দশমিক সংখ্যা পদ্ধতিতে একটা ভ্যালু হতে পারে 100 এর মধ্যে 100 এর নিজের একটা মান আছে, এটা বেস আছে। বেসটা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতিতে তার মধ্যে বিদ্যমান কিছু সাংকেতিক চিহ্ন, যেগুলো হচ্ছে একটা থেকে আরেকটা আলাদা। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে আমার বেজ আছে 0 থেকে 9। 0 থেকে 9 কয়টা বেজ হয়? 10টা। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের বেজ হচ্ছে 10টা। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা বেজও পেলাম, নিজস্ব মানও পেলাম, স্থানীয় মান। 100 কি কোনো স্থানীয় মান আছে? হ্যাঁ, 100 স্থানীয় মান আছে। দেখা যাচ্ছে 0 হচ্ছে একক, আমরা বলতেছি এই 0টাকে আমরা দশক বলতেছি এবং এই 0টাকে আমরা শতক বলতেছি। এটাই হচ্ছে আমাদের একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলতেছি। কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো? প্রাচীনকালে গুহা মানবরা তাদের ফসল ক্রয় বিক্রয় বিভিন্ন হিসাব নিকাশের জন্য তারা দড়িতে গিট দিয়ে রাখতো। যে ওই দড়িটাতে গিট দিত সেই শুধু বুঝতে পারতো যে এই দড়ির মানটা কত বা নিজস্ব মানটা কত। মনে করো 4টা দড়ি দিলে, 4টা দড়িতে গিট দিলে দেখা যাচ্ছে যে 400, একজন যদি বলে 400 আরেকজন বলতেছে 40,000। সো যে এটা করতেছে শুধু সেই বুঝতে পারতেছে যে এটা আমার ছাড়া আর কারো বোঝা সম্ভব না। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা জাস্ট নিজস্ব মান দ্বারাই সীমাবদ্ধ, আর কেউ এটা বোঝার ক্ষমতা রাখে না। তাহলে এদিক দিয়ে আমরা বলতে পারি যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে ইউনিভার্সাল, যে সকলের মধ্যেই এটা মানে ব্যবহারযোগ্য। বাট নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে নন ইউনিভার্সাল। নন পজিশনালের মধ্যে আমরা অতি পরিচিত আমাদের একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে রোমান মেথড। রোমান মেথডে আমরা 1 এভাবে লিখি, 2 এভাবে লিখি, 3 এভাবে লিখি, বাট 10 যে লিখি x লিখে দিই। কেন 10x লিখি? আমরা তো দশমিকে 10 লিখতাম এইভাবে, ঠিক না? 10 এভাবে লিখতাম, এখানে আমরা একক লিখি আর এখানে দশক লিখি। দেখো এটার একটা নির্দিষ্ট স্থানীয় মান আছে, বাট এখানে কিন্তু এই x এর মাধ্যমে কিন্তু আমরা স্থানীয় মানটা বুঝতে পারতেছি না। সো এখানে আমরা অলরেডি স্থানীয় মানটা পেলাম না। রোমান সংখ্যা পদ্ধতিতে কোনো নির্দিষ্ট বেজও নাই, কারণ হচ্ছে এখানে যে 1 2 5 এখানে v আমরা ইউজ করি, পরে হচ্ছে x ইউজ করি, l ইউজ করি, m ইউজ করি। তো এক একটা ভ্যালুর জন্য, এক একটা সংখ্যার জন্য আমরা এক এক ধরনের বেজ ইউজ করি। কিন্তু দেখো এই দশমিক সংখ্যা পদ্ধতি এই যে 0 to 9, যে 0 to 9 বেজ বা অঙ্ক বলতে পারি আমরা বাংলায়, এই যে 0 to 9 অঙ্ক, এই অঙ্কের দিয়ে কিন্তু আমরা সকল ধরনের কোটি থেকে কোটির পর্যন্ত আমরা সকল ধরনের সংখ্যাগুলো নির্ণয় করতে পারছি। তো আশা করি তোমরা নন পজিশনাল এবং পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো বুঝতে পেরেছো। এখন যদি আমরা সামনে আগাই, এই যে আমরা একটু আগে শিখলাম বেস বা অঙ্ক, বিদ্যমান অঙ্ক যে সংখ্যা পদ্ধতির মধ্যে
যে অঙ্ক, এই বেজের উপর ভিত্তি করে আমরা মূলত 4 ধরনের সংখ্যা পদ্ধতি করতে পারি, যেটা হচ্ছে খুব প্রসিদ্ধ সংখ্যা পদ্ধতি। এক হচ্ছে বাইনারি, 2 হচ্ছে ডেসিমাল, 3 হচ্ছে অক্টাল এবং 4 হচ্ছে হেক্সাডেসিমাল। তো এই 4টা সংখ্যা পদ্ধতি বহুল ব্যবহৃত। এই 4টার মধ্যে আমরা একটা সংখ্যা পদ্ধতি আমরা নিজেরাই ব্যবহার করি, সেটা কি তোমরা বলতে পারো? সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিটাকেই আমরা দেখো একটু আগে আলোচনা করে এসেছে যে দশমিক সংখ্যা পদ্ধতি, সেটাই আমরা বাংলায় বলি। ডেসিমালটাকে আমরা বাংলায় বলতেছি দশমিক সংখ্যা পদ্ধতি। তো এখানে এক একটা সংখ্যা পদ্ধতির এক এক ধরনের বেজ আছে। বাইনারিতে আছে 2টা বেজ, সেগুলো হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। ডেসিমালে আছে 10টা বেজ, সেগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত বেজ। এবং অক্টালে আছে 7টা বেজ, সেগুলো হচ্ছে 0 অক্টালে আছে, আমি দুঃখিত, অক্টালে আছে 8টা বেজ, সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এবং হেক্সাডেসিমালে আছে 16টা বেজ, সেটা হচ্ছে 0 থেকে 16 মিন্স f পর্যন্ত। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে f কিভাবে আসলো। সো দেখো, এই হেক্সাডেসিমালে আমরা প্রথম 10টা নেব হচ্ছে ডেসিমালের মতোই, যে 0 থেকে 9। বাট 9 এর পরে দেখো যে প্রথম 10টা আমরা যদি 9 এর পরে আবার আগাই, তখন কিন্তু এই যে 10 লিখবো, 10টা কিন্তু এখন ওই 1 আর 0 তেই এসে পড়তেছে। তাহলে কিন্তু আমাদের জন্য এটা আবার আইডেন্টিফাই করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো তখন এই সমস্যাটা সমাধানের জন্য আমরা কি করতে পারি, যে 10 এর বদলে আমরা a লিখবো, 11 এর বদলে b লিখবো, 12 এর বদলে c, 13 এর বদলে d লিখবো, 14 এর বদলে e লিখবো এবং 15 এর বদলে f। এই টোটাল 16 বেজই হচ্ছে কি আমার হেক্সাডেসিমালের রিসোর্স। ওকে, তো আমরা একটু আগে বললাম যে ডেসিমাল আমরা হিউম্যান বিং ইউজ করি। তো বাকি 3টা তো আমরা হিউম্যান বিং ইউজ করি না। বাকি 3টা কার জন্য? বাইনারিটা হচ্ছে মূলত কম্পিউটারের জন্য। কম্পিউটার আমরা যা ভাষা বুঝি, যে ডেসিমালের যে সংখ্যা পদ্ধতিটা বুঝি, কম্পিউটার কিন্তু এটা বুঝে না। কম্পিউটার কোনটা বুঝে? সেটা হচ্ছে বাইনারি। বাইনারিটা হচ্ছে 0 আর 1। দেখো যে বিভিন্ন প্রোগ্রাম লেখা লাগে, এই যে আমরা এত সফটওয়্যার ডেভেলপ করি, সফটওয়্যার ডেভেলপের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম লেখা লাগে। এই যে বাইনারি 0 1 0 1 0 1 লিখতে 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 অনেক 0 1 হয়ে যায়, যেটা একজন প্রোগ্রামারের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, যে আসলে এটা আমি কি লিখবো বা কিভাবে না। আসলে মানুষ হিসেবে এটা মানে লেখাটা কষ্টসাধ্য। তো এই সমস্যাটা সমাধানের জন্য সুইডেনের রাজা চার্লস 7, সুইডেনের রাজা চার্লস 7 বলা হয়, চার্লস 7 এই সমস্যাটা সমাধানের জন্য অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে এসেছে, যে আমরা বাইনারিটাকে আরেকটু শর্ট করে লেখার চেষ্টা করি, যেটাও কম্পিউটার বুঝতে পারে। তো এই অক্টাল সংখ্যা পদ্ধতিটা আর এসেছে চার্লস 7 এর হাত ধরে, বাইনারিটা আরেকটু সহজ করে যাতে লেখা যায় কম্পিউটারের মধ্যে। তাও দেখা যাচ্ছে যে অক্টালটাও লেখাও খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। তখন এই অক্টালের সমস্যাটা আবার সমাধানের জন্য আমরা পেয়েছি হেক্সাডেসিমাল মেথড। তো দেখা যাচ্ছে যে বিশাল বিশাল বাইনারি প্রোগ্রামের যে বাইনারি ল্যাঙ্গুয়েজটা বা বাইনারি যে কোডিং গুলো, সেগুলো আমরা হেক্সাডেসিমালে খুব সহজেই খুব ছোটভাবে লিখতে পারতেছি। এর থেকে আমাদের সুবিধা কি? আমাদের সময় বাঁচতেছে, আমাদের টাইম বাঁচতেছে এবং সর্বোপরি আমাদের খরচটাও বাঁচতেছে। ঠিক আছে, তো আমরা এখানে 4টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে পরিচিত হলাম। তারপরে আমাদের বিভিন্ন সংখ্যা পদ্ধতির সাথে একটার সাথে আরেকটা ইন্টারচেঞ্জ গুলো আমাদের দেখা উচিত, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে গেলে সংখ্যা পদ্ধতির ভ্যালুটা কেমন হয়। তো ওটা শুরু করা যাক। এখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর পদ্ধতিটা দেখব। শুরুতেই আমরা ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে গেলে কেমন হয় সেটা আমরা যদি দেখার চেষ্টা করি। ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সা। মনে করো একটা ডেসিমাল সংখ্যা হচ্ছে 99.25। একটা কথা যোগ করা উচিত যে 99.25 এটা কিন্তু এই সবগুলো কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কিন্তু আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। সো উদাহরণ দিয়ে যদি আমরা বুঝাই তাহলে ভালো হয়।
এই যে পয়েন্টটা দেখতেছি, এই পয়েন্টটাকে বলি হচ্ছে আমরা রেডিক্স পয়েন্ট। কি পয়েন্ট বলি? রেডিক্স পয়েন্ট। সো রেডিক্স পয়েন্টের লেফটে যারা থাকবে ওদেরকে আমরা বলবো হচ্ছে ইন্টিজার, বাংলায় বলি হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং রেডিক্স পয়েন্টের রাইটে যারা থাকবে ওদেরকে বলবো হচ্ছে আমরা ফ্লোট, বাংলায় বলি হচ্ছে আমরা দশমিক সংখ্যা। এটা আমাদের জেনে রাখা ভালো। তো 99.25 কে আমরা কিভাবে বাইনারিতে নিব, অক্টাল এবং হেক্সা নিব। প্রথমে আমরা ইন্টিজারের ট্রিটমেন্টটা করব, তারপর আমরা ফ্লোটের ট্রিটমেন্টটা করলেই আমাদের আশা করি প্রবলেমটা সলভ হবে। তো আমরা শুরু করি বাইনারিতে গেলে কেমন হয়। প্রথমে 99, বাইনারি বেস কত? 2। তো আমরা সবগুলোকেই প্রথমে 2 দিয়ে ভাগ দিব। তো 99 কে যদি 2 দিয়ে ভাগ দেই, দেখা যাচ্ছে কত হয় ভাগ দিলে বলো? 49 হয়। সো 49, বাট আমার কিন্তু 1 লেফট। 1টা কি করব দেখো, 49 মাল্টিপ্লাইড বাই 2 আসে হচ্ছে 98। তো 99 হইতে কত লাগে? 1। সো আমরা 1 লিখে দিলাম, যে হাতে আছে 1, ওই 1টা আমরা লিখে দিলাম। এই 49 কে আবার 2 দিয়ে ভাগ দাও, তখন কত আসে? তখন আসে হচ্ছে 28। তখন 29 আরেকবার কাটুন। তখন বলো, তুমি বলো, এটা কেটে দেওয়া যাবে। তখন আসে আবার যদি 2 দিয়ে ভাগ দেই তখন আসে 24, এটা বলো। 24 না, 29। ঠিক তো কা 29 আচ্ছা ভাই, আমি কি আবার শুরু প্রথম থেকে বলি? না না, ওখান থেকে তুমি বলো, এটা কেটে দেওয়া যাবে। তো আমরা এই 49 কে আবার যদি 2 দিয়ে ভাগ দিই তখন আসে হচ্ছে 24। 24 আসলে আবারও দেখা যাচ্ছে যে হাতে 1 আছে। এই প্রবলেমটা আবার কিভাবে সলভ করব দেখো, 2 * 24 কত আসে? 48। সো 49 হইতে আরো কত লাগে? 1 লাগে। সো আমরা এই হাতে 1 আছে, আমরা সেটাও লিখে দিলাম। আবার যদি লিখতে যাই যে 2, সো 24 কে আবার 2 দিয়ে ভাগ দাও। এখন দেখো আর কিন্তু হাতে কিছু থাকতেছে না, ডাইরেক্ট 14 এসে পড়তেছে, ডাইরেক্ট 12 এসে পড়তেছে। সো 2 * 12 কত আসে? 24। সো হাতে আমার এখন কিছু থাকছে না, যার কারণে আমি 0 লিখে দিতেছি। তারপরে কত আসে দেখা যাক। আবার 2 দিয়ে ভাগ দিলাম, এবার আসে 6, এবারও 0। আবার 2 দিয়ে ভাগ দিলাম, এবার আসে 3, এবারও 0। আবার 2 দিয়ে ভাগ দিলাম, এবার আসে হচ্ছে 1। এবার হাতে দেখো 2 * 1 2 থাকে এবং হাতে হচ্ছে 1। বাট প্রবলেমটা হচ্ছে এখানে যে এখন আমি কি করতে পারি। এখন হচ্ছে 2 * 1, আমি দেখো আমার অ্যাট লিস্ট 2 * 1 আমি 2ই নিতে পারি, বাট এখন তো 1 এসে পড়তেছে। সো গ্রেটার ভ্যালু এসে পড়তেছে। এই প্রবলেমটা সলভের জন্য আমি যদি 2 * 0 দিই, 2 * 0 দিলে আসে হচ্ছে 0। সো আমি যদি 2 * 0 দিই, 0 আসলো, তাহলে 2 * 0 0 হয়, এবং তাহলে 1 হতে আমার কত লাগে? আর 1 হতে আবার ওই 1ই লাগে। সো ইন্টিজারের ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে গেলাম। ইন্টিজারের ভ্যালুটা আমরা চুজ করব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, যে এলএসবিটা আমি আসতেছি এলএসবি থেকে এমএসবি। এলএসবিটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু, যে সর্বনিম্ন গুরুত্ব মান, লিস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু। এবং এমএসবিটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু। আমরা এখান থেকে এই পর্যন্ত চুজ করব। সো 99 বাইনারি থেকে 99 ডেসিমাল থেকে যদি আমরা বাইনারিতে যাই তখন আমরা কিভাবে লিখতে পারি? এই 1টা আগে লিখব, তারপরে আবার 1, তারপরে হচ্ছে 000, তারপরে হচ্ছে 11। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টিজারের ট্রিটমেন্টটা। এখন আমাদের ফ্লোটের ট্রিটমেন্টটা বাকি আছে। ফ্লোটের ট্রিটমেন্টটা কিভাবে করব সেটা আমরা এখন যদি দেখতে চাই। ফ্লোটের ট্রিটমেন্টটা আমরা ফ্লোটের পরের অংশটাকে লিখব শুধু 0.25। আমাদের বেসটা কত ছিল বাইনারি? 2। সো প্রত্যেকবার আমরা এই 0.25 কে 2 দিয়ে গুণ দেব। আমরা একটা মার্জিন করে দিতে পারি যে 0.25 ইনটু এখানে আসে হচ্ছে 0.50। এখানে ইন্টিজার ভ্যালুটা আমরা লেফটে রাখবো, এবং ফ্লোট ভ্যালুটা আমরা এখানে অলরেডি শিখছি যে কোনটা ইন্টিজার এবং কোনটা ফ্লোট। ফ্লোট ভ্যালুটা আমরা রাইটে রাখবো। সো এটাকে যদি আবার 2 দিয়ে গুণ দেই, মাল্টিপ্লাই করি, তখন আসে হচ্ছে
1.00। সো দেখো যে আমরা প্রত্যেকটা ফ্লোটটাকেই গুণ দিতেছি, নট ইন্টিজার। ইন্টিজারকে আমরা কোনো সময় গুণ দিব না, অনলি ফ্লোটটাকে মাল্টিপ্লাই করার চেষ্টা করব। সো এই যে 0.00 এটাকে কি আর গুণ দেওয়ার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তো আমরা এখানে অলরেডি কাজ শেষ করে ফেলেছি। তো আমরা এখানে মেথডটা হবে যে লিস্টটা থাকবে, মানে এলএসবিটা থাকবে এবার উপরে এবং এমএসবিটা থাকবে নিচে, ঠিক আছে? তো আমরা এখানে টোটাল অ্যানসারটা কিভাবে লিখতে পারি দেখো, 99.25 ডেসিমাল। আমরা যদি ইন্টিজারের ভ্যালুটা লিখি দেখো যে 11000011 পয়েন্ট, এখান থেকে আমরা বলছি যে এলএসবি থেকে আমাদের স্টার্টটা হবে। এলএসবিটা হচ্ছে 0 প্রথমে, তারপরে 1, তারপরে যদি আরো কিছু থাকতো আমরা সেগুলো কি করে দিতাম, লিখে দিতাম, কিন্তু এখানে তো নাই, 0 1। তো এটাই হচ্ছে যে আমরা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে গেলে কেমন হয় সেটা। তো আমরা যদি পরবর্তী সংখ্যা পদ্ধতিগুলো যাই সেটা কেমন হয় একটু দেখি। এখন আমরা ডেসিমাল থেকে কিভাবে অক্টালে যেতে হয় সেটা দেখি। তো ডেসিমাল আমরা আগের সংখ্যাটাই নেই, আগের সংখ্যাটা থেকে আমরা অক্টালে যাব। তো ইন্টিজার থেকে আমরা ইন্টিজারটা প্রথমে ট্রিটমেন্টটা করব। 8 দিয়ে যদি আমরা ভাগ দেই তখন আসে হচ্ছে 12। 8 × 12 কত আসে? 96। তো 99 হতে আমার আর হাতে লেফট কত থাকে? 3। তো আমরা 3টা লিখে দেই, তারপরে যদি আবার ভাগ দেই 12 হতে 8 কে আমার জাস্ট 1 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়। সো 8 × 1 8 হয়। তো 12 হতে আর লেফট কত? লেফট হচ্ছে 4। 4টা লিখলাম। এখন আগের মতোই এই 1 কে তো আর আইডেন্টিফাই করা সম্ভব না। তো আমরা 8 কে এবার 0 দিয়ে মাল্টিপ্লাই করব। সো 0 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো 8 × 0 = 0 আসে। সো 1 হতে আমার হাতে লেফট কত? সেটা হচ্ছে 1। দ্যাটস ইট। সো আমরা এখানে ইন্টিজারের ট্রিটমেন্টটা করে ফেললাম। এখন যদি আমরা ফ্লোটের ট্রিটমেন্টটা দেখি সেটা কেমন হয়। ফ্লোটের অংশটুকু লিখি 0.25 × 8। তো এখানে আসে হচ্ছে 8 × 0.25 2.00। দেখো আমরা অলরেডি 00 পেয়ে গিয়েছি। সো 00 যদি পেয়ে যাই তখন তার গুণ দিয়ে কোনো লাভ নেই। সো আমরা এখানে স্টপ করব। সো আমাদের উত্তরটা অলরেডি পেয়ে গিয়েছি 99.25 ডেসিমাল থেকে আমরা যদি অক্টালে যাই তখন কত হয়? 143.2। দ্যাটস ইট। সো আমরা ডেসিমাল থেকে অক্টালে যাওয়ার পদ্ধতিটা শিখে ফেললাম। তো আমরা এখন ডেসিমাল থেকে হেক্সাতে গেলে কেমন পদ্ধতি সংখ্যাটা পাই সেটা আমরা যদি এখন দেখি। 16। আগের মতোই আমরা 99 অর্থাৎ ইন্টিজারের যতটুকু পার্ট আছে সেটাকে আমরা ট্রিটমেন্ট করব। 99। এবার হেক্সার বেস কত? হেক্সার বেস হচ্ছে 16। সো আমরা 16 দিয়ে ভাগ দিব। সো 16 × 6 দিলে কত আসে? 96। 96 আসে। এখন দেখো 99 হতে আর কত লেফট আমার হাতে? 99 হতে লেফট হচ্ছে 3। अगेन 16 কে আমরা যখন 6 দিয়ে আবার ভাগ করি দেখা যাচ্ছে যে এখন আর আমরা ভাগফলটা আসতেছে না। তখন আমাদের আবার কি করতে হবে? 16 × 0 দিলে আমরা 0 পেয়ে যাব। সো 16 × 0 এখন 6 পেতে হলে আমার আজকে আর কত হাতে রাখতে হবে? হাতে রাখতে হবে 6। ওকে। এন্ড ইন্টিজার পার্টের ট্রিটমেন্ট শেষ। এখন আমরা যদি ফ্লোটের ট্রিটমেন্টটা দেখি যে 0.25 × 16 0.25 × 16 কত আসে? 4.00। দেখো এখানে অলরেডি আমরা 00 পেয়ে গেছি। সো আমাদের এখানে আর কন্টিনিউ করা লাগতেছে না, অলরেডি আমাদের এখানে ট্রিটমেন্টটা শেষ। সো আমাদের অ্যানসারটা হচ্ছে 99.25 ডেসিমাল থেকে আমরা যদি হেক্সাতে যাই তখন হচ্ছে এটা হচ্ছে লিস্ট থেকে এমএসবি, আর এটা তো আমরা অলরেডি একটাই আছে। সো এমএসবি থেকে এলএসবি 63 পয়েন্ট এখানে আছে 4।
তো এই হচ্ছে আমাদের ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর, অক্টাল রূপান্তর এবং হেক্সা সংখ্যা পদ্ধতি রূপান্তর। অতএব এবার আমরা বাইনারি অক্টাল হেক্সা থেকে ডেসিমেলে যাব। পদ্ধতিটা প্রায় একই। দেখা যাচ্ছে যে আমরা ডেসিমেল থেকে যখন বাইনারি অক্টাল হেক্সা এসেছি সেম রুলসই ফলো করছি, বাট অনলি বেসগুলো চেঞ্জ হয়েছে। বাইনারি বেলে আমরা 2 ইউজ করেছি, অক্টাল বেলে 8 এবং হেক্সা বেলে 16। সো এবার আমরা সেম পলিসিটা ইউজ করব। আমাদের মেথড একই থাকবে, বাট বেসগুলো মেথড অনুযায়ী চেঞ্জ হবে। সো দেখা যাক। সো বাইনারি যদি আমরা একটা সংখ্যা ধরি 1011.11, এটা একটা বাইনারি সংখ্যা। এটা থেকে আমরা ডেসিমেলে যাব, যে ডেসিমেলটা কত হয়। দেখো আগের মতোই আমরা ইন্টিজারের জন্য একটা ট্রিটমেন্ট এবং ফ্লোটের জন্য আরেকটা ট্রিটমেন্ট। আমরা যদি এটা একটু ভাগ করে রাখি, দেখো ইন্টিজারে আমরা একটু আলাদা করব, যে এই 1 এর উপর পাওয়ার হবে 0, জাস্ট রাফের জন্য ইউজ করতেছি। এখানে হবে 1, এখানে 2 এবং এখানে 3। এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে -2। দেখি এখন ট্রিটমেন্টটা কেমন হয়। 1011.1। তো আমরা যদি লিখি এই 1টা 1 into 2 to the power 0 প্লাস এই 1টা 1 into 2 to the power 1 প্লাস এই 0টা 0 into 2 square প্লাস এই 1টা 1 into 2 cube প্লাস ফ্লোটেড অংশটাকে আমরা আসি, যে এই 1 এর উপরে কি হবে 2 ইনভার্স 1। তো 1 into 2 inverse 1 plus 1 into 2 to the power -2. সো আমরা যদি পুরোটুকু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা আসতেছে হচ্ছে 11.75। এই হচ্ছে আমাদের ডেসিমেলের কনভার্সন। বাইনারি থেকে ডেসিমেলে গেলে বাইনারি এই ভ্যালুটা থেকে আমরা যদি ডেসিমেলে আসি তখন আমাদের হবে 11.75। এখন আমরা অক্টাল থেকে যদি ডেসিমেলে যাই, আমরা একটা অক্টাল সংখ্যা নেই। অক্টালের সংখ্যার বেস কয়টা জানো? রেঞ্জ 0 থেকে 7 পর্যন্ত। সো আমাদের যেই সংখ্যাটাই বানাই না কেন 0 থেকে 7 এর মধ্যে রাখতে হবে। তো আমরা একটা যদি সংখ্যা নেই, ধরো 171.75। এটা একটা অক্টাল সংখ্যা। এখান থেকে আমরা কোথায় যাব? ডেসিমেলে। মেথড আগের মেথডে দেখা যাচ্ছে যে আমরা 2 এর উপরে পাওয়ার গুলো দিয়েছি, বাট এখানে দিতে হবে 8 এর উপরে পাওয়ার। সো 171.75 ইজ ইকুয়াল টু, আমরা আগের মতোই একটু রাফ করে রাখি। এখানে আমরা 0 দিব, এখানে 1 দিব, 2 দিব এবং ফ্লোটের উপরে এখানে দেব -1, এখানে দেব -2। সো এই 1 টার উপরে কি হবে 1 into 8 to the power 0 প্লাস এই 7 টার উপরে 7 into 8 to the power 1 প্লাস এই 1 টার উপরে 1 into 8 স্কয়ার প্লাস এই 7 টার উপরে কি হবে 7 into 8 ইনভার্স 1, আবার এই 5 টার উপরে কি হচ্ছে প্লাস 5 into 8 ইনভার্স 2। টোটাল ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা আসতেছে, তো এখানে আমাদের ক্যালকুলেশন করলে রেজাল্টটা কত আসতেছে 121.95315। এটাই হচ্ছে আমাদের অক্টালের মান। সো এটাই ছিল যে অক্টাল থেকে ডেসিমেলে গেলে আমাদের ভ্যালুটা কিভাবে আসে সেটার প্রক্রিয়া। এখন যদি আমরা হেক্সা থেকে ডেসিমেলে যাই সেটা কেমন হবে, আমরা একটা হেক্সা সংখ্যা যদি নেই, ধরো a b পয়েন্ট c, এটা একটা হেক্সা সংখ্যা। এখান থেকে আমরা ডেসিমেলে যাব। দেখো ক্যালকুলেশনের সময় তো আর ক্যালকুলেটরে বা আমরা যদি নিজে ক্যালকুলেশন করি তখন তো এ দিয়ে কোনো ক্যালকুলেশন করতে পারবো না। সো এর বদলে আমরা ইউজ করব হচ্ছে কি, এর বদলে আমরা ইউজ করব হচ্ছে 10। সো দেখো আগের মতোই পাওয়ার সিস্টেমটা আগের মতোই, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে -1। সো এর জন্য কি লিখতেছি দেখো 10 into 16 to the power 1 প্লাস বি এর জন্য আমরা কত লিখব 11 into 16 to the power 0 প্লাস সি এর জন্য কত লিখব 12 into 16 ইনভার্স 1। অতএব আমরা যদি টোটাল ক্যালকুলেশনটা করলে আমাদের রেজাল্টটা দাঁড়াচ্ছে 171.75 ডেসিমেল। পুরোটুকু ক্যালকুলেশন করলে আমাদের 170.75 ডেসিমেল সংখ্যাটা আসতেছে।
অতএব আমরা বাইনারি থেকেও ডেসিমেলটা শিখলাম, অক্টাল থেকেও ডেসিমেলটা শিখলাম এবং হেক্সা থেকেও ডেসিমেলটা শিখলাম। এখন আমরা ডেসিমেল থেকে তো সবগুলোই শেখা হয়ে গেল নাকি? অতএব এখন যদি আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সা এগুলোর যদি মিউচুয়াল ইন্টারচেঞ্জ গুলো দেখি তখন কেমন হয় সেটা একটু দেখি। যে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, আবার বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারি, আবার হেক্সা থেকে বাইনারি, সেটা কেমন হয়। একটা জিনিস বলা উচিত যে অক্টালের বেস কত? 8। দেখো 2 এর উপরে যদি আমরা কিউব দেই তখন কত আসে? 8 আসে। আবার হেক্সার বেস কত? 16। 2 এর উপরে যদি 4 দেই তখন আসে হচ্ছে 16। সো আমরা এই যে অক্টালটা আছে, এই অক্টালের সেটগুলোকে প্রত্যেকটা 3 সেটে ডিভাইড করব এবং যে হেক্সাটা আছে হেক্সাটাকে প্রত্যেকটা 4 সেটে ডিভাইড করব। দেখা যাক, আমরা ম্যাথ করলে বুঝতে পারবো। সো আমরা যদি একটা বাইনারি সংখ্যা দেখি এরকম যে 1 0 1 0 1 0 1 1 1 পয়েন্ট 1 0 1 0 0। ওকে, এটা একটা বাইনারি সংখ্যা। এখান থেকে আমরা যাব হচ্ছে অক্টাল। তখন কেমন হয় যদি একটু দেখি যে আমাদের সংখ্যাটা ছিল যে 1 0 1 0 1 0 1 1 পয়েন্ট 1 0 0 1 0। আমরা প্রত্যেকটাকে কয়টা সেটে, দেখো অক্টালকে বলছিলাম যে 3টা সেটে ভাগ করতে হবে অক্টালে যাওয়ার জন্য। সো প্রত্যেকটাকে 3টা সেটে যদি ভাগ করি এরকম 3টা সেট। আবার এখানে দেখো যদি প্রত্যেকটাকে 3টা সেটে ভাগ করি, এখানে দেখা যাচ্ছে 3টা সেট ফিল আপ হচ্ছে না। ফিল আপ না হওয়ার ফলে আমরা একটা 0 দিয়ে কভার করে দিব, ঠিক আছে। আর যদি এখানে যদি কোনো কিছু শর্ট পড়তো, এই শর্ট পড়ার জন্য কি করতাম, আমরা 0 দিয়ে কভার করে দিতাম। সাপোজ এখানে ধরো আরেকটা 1, সো এখানে একটা 1 হতো। সো 3টা সেট কভারের জন্য আমরা আবার কি করতাম, দুইটা 0 দিয়ে কভার করে দিতাম, রাইট। এখন যদি আমরা এটার ভ্যালুগুলো সরাসরি লিখি, 111 এর ভ্যালুটা কত? সো 111 এ আমরা দেখতেছি আমাদের ডেসিমেলটা আছে 7। 010 তে কত থাকে? 2, নট ডেসিমেল, ইটস অক্টাল। 101 এ কত থাকে বলো? 101 এর অক্টাল ভ্যালুটা হচ্ছে 5। 001 এর অক্টাল ভ্যালুটা কত? 1। সো আমাদের ইন্টিজার পার্টটা শেষ। এখন যদি আমরা ফ্লোট পার্টটা দেখি, তো 100 এর ভ্যালুটা কত অক্টালের? 4 এবং 100 এর অক্টাল ভ্যালুটা হচ্ছে 4। দ্যাটস ইট। সো আমরা এখানে ভ্যালুটা পেয়ে গেলাম টোটাল যে 11011010 111 এই ভ্যালুটার অক্টাল ভ্যালুটা মোট কত আসতেছে দেখো 1527.44। এই হচ্ছে আমাদের অক্টাল ভ্যালু বাইনারি থেকে অক্টাল। অতএব আমরা বাইনারি থেকে অক্টালটা দেখে ফেললাম। এখন যদি বাইনারি থেকে হেক্সাতে যাই তখন কেমন হয় সেটা যদি একটু দেখি। এই সংখ্যাটাই থাকুক, এই সংখ্যা থেকেই আমরা যদি হেক্সাতে যাওয়ার চেষ্টা করি বাইনারি, এখান থেকে আমরা হেক্সাতে যাব তখন কেমন হয়। আগের মতো আমরা সংখ্যাটা লিখি 110 10 10 111.10101। দেখো অক্টালে আমরা সেটটা কিভাবে বের করেছিলাম, 3টা করে সেট। হেক্সাতে আমরা কয়টা করে সেট নেব? 4টা করে সেট। সো 4টা করে সেটের জন্য দেখো 1 2 3 4 1 2 3 4 1 and 2 কয়টা রেস্ট আছে? 2টা। সো আমরা 2টা 0 দিয়ে ফিল আপ করে দেব। এখানের জন্য সেম, এই যে 4টা আর এখানে দেখো 2টা রেস্ট আছে। সো আমরা এই 2টা 0 দিয়ে ফিল আপ করে দেব। এখন যদি আমরা ভ্যালুগুলো লিখি 011 এখানে সামনে 0 কোনো ভ্যালুই নেই। সো 111 এর জন্য কত লিখব? অনলি 7 লিখলেই হবে। পরে 0101 010 এর জন্য কত লিখব? 5 লিখব। 011 এর জন্য কত লিখব? 3। ঠিক আছে। আবার এখানে যদি আমরা দেখি 1001 এর জন্য কত লিখব? 1001 এর জন্য 9 আর 10 এর জন্য কত লিখব? 4। ঠিক আছে। সো আমরা পেয়ে গেলাম আমাদের হেক্সাডেসিমাল ভ্যালুটা, যে এই ভ্যালু, এই বাইনারি ভ্যালুটার জন্য আমাদের হেক্সাডেসিমাল আসতেছে হচ্ছে 357.94।
এটাই ছিল আমাদের হেক্সাডেসিমাল ভ্যালু। সো দেখো আমরা বাইনারি থেকে অক্টালটা দেখলাম, বাইনারি থেকে হেক্সাটাও দেখলাম। আমরা প্রায় সংখ্যা পদ্ধতি রূপান্তরের শেষ পর্যায়ে এসে পড়েছি। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা এবং হেক্সা থেকে অক্টাল। সেটা কিভাবে করা যায় সেটা যদি আমরা একটু দেখি। মনে করো একটা অক্টাল সংখ্যা হচ্ছে 257.103। এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা হেক্সাতে নিব। হেক্সাতে নেওয়ার জন্য কি করতে হবে, আগের মতোই যে অক্টাল থেকে হেক্সা আমরা একটু আগে যেরকম ডেসিমাল শিখেছি, ডেসিমালের মতো ওরকম নির্দিষ্ট কোনো মেথড নেই, বাট অক্টালটাকে প্রথমে আমরা বাইনারিতে নিব এবং সেই বাইনারি থেকে আমরা হেক্সাতে যাব। সো কেমন হয় সেটা যদি একটু দেখি। 7 কে আমরা বাইনারিতে নিলে কেমন হয়, 111 সেটা লিখলাম। 5 কে বাইনারিতে লিখলে কত হয়, 101। 2 কে বাইনারিতে লিখলে কত হয়, 10। বাট আমাদের একটা শর্ত আছে, শর্ত হচ্ছে অক্টালের জন্য প্রত্যেকটা বাইনারির সেট কয়টা হবে, 3টা করে সেট হবে। সো আমরা 3টা সেট বানিয়ে দিলাম 0। 1 এর জন্য বাইনারি কয়টা হয়, 1। 3টা সেটের জন্য আমরা 0 অ্যাড করলাম। আবার এইখানে 0 এর জন্য 3টা 0, 3 এর জন্য হচ্ছে 11 আর এখানে একটা 0 দিয়ে দিলাম। তো এখানে আমরা যদি 4টা করে সেট নেই, আবার এই যে এখানে 4টা সেট, এখানে 4টা সেট, আবার এখানে 4টা সেট, আবার 4টা সেট বলতে এখানে আমরা ইন্টিজারেরটা আলাদা নেব এবং ফ্লোটেরটা আলাদা নেব। এখানে 4টা সেট ফিল আপের জন্য আরো 2টা 0 দরকার, আমরা নিয়ে নিলাম। আবার এখানে হচ্ছে 4টা সেট, এখানে 4টা সেট, আবার এটা ফিল আপের জন্য আরো 3টা 0 নিয়ে নিলাম। অলরাইট। সো আমরা যদি এখন এই বাইনারি সংখ্যাটাকে আমরা এখন হেক্সাতে নিয়ে যাব। হেক্সাতে নিলে কেমন হয়, 4টা 0 এর জন্য এখানে 0, আর 1010 এর ভ্যালুটা কত, 1010 এর ভ্যালুটা হচ্ছে 10 ডেসিমেলে, এবং যদি হেক্সাতে যাই তখন আমরা হয়ে যাচ্ছে এটা 8। 4টা 1 এর জন্য ভ্যালুটা আসতেছে হচ্ছে f। 0010 এর জন্য ভ্যালুটা আসতেছে হচ্ছে 2। 0001 এর জন্য আসতেছে 1 এবং 1000 এর জন্য আসতেছে হচ্ছে ভ্যালুটা 8। তো আমাদের এই অক্টালের জন্য টোটাল হেক্সা ভ্যালুটাই কত দাঁড়াচ্ছে, 0 সামনে লেখার দরকার নেই, আমরা শুধু a f পয়েন্ট, এই যে রেডিক্স পয়েন্টটা এখানে এসে পড়লো এবং 2183 কি হয়ে যাচ্ছে, আমাদের অ্যানসারটা হয়ে যাচ্ছে। আমরা দেখে ফেললাম অক্টাল থেকে হেক্সার কনভার্সন। এখন আমরা হেক্সা থেকে যদি অক্টালের কনভার্সনটা যাই তখন কেমন হয় যদি একটু দেখি। হেক্সা থেকে অক্টালে যাব। মনে করো হেক্সা একটা সংখ্যা হচ্ছে ab3.c2, এটা একটা হেক্সা সংখ্যা। এখান থেকে আমরা যাব হচ্ছে অক্টালে। সেটা কিভাবে, প্রথমে হেক্সা থেকে আমরা বাইনারিতে যাব, হেক্সা থেকে বাইনারিতে যাব, বাইনারি থেকে কোথায় যাব, অক্টালে যাব। ঠিক আছে। সো আমরা হেক্সা থেকে বাইনারিতে যাই। প্রথমে 3 এর ভ্যালুটা কত জানো, বাইনারি মানটা 11। 4টা সেট বানাতে হয় না হেক্সাতে, সো 4টা সেটের জন্য আমরা এখানে 00 দিব। b এর বাইনারি ভ্যালুটা কত জানো, b এর বাইনারি ভ্যালুটা হচ্ছে 1011, এর বাইনারি ভ্যালুটা কত, 1010। ওকে। c এর বাইনারি ভ্যালুটা কত জানো, c এর বাইনারি ভ্যালুটা হচ্ছে 1100। ওকে। এন্ড 2 এর বাইনারি ভ্যালুটা হচ্ছে 10। সো 4টা সেট ফিল আপ করতে হবে আমাকে। 4টা সেট ফিল আপের জন্য আমাকে কয়টা 0 অ্যাড করতে হবে, 2টা 0 অ্যাড করতে হবে। ঠিক আছে। সো আমরা অক্টালে যেহেতু কনভার্ট করব, অক্টালে কনভার্টের জন্য আমাকে 3টা করে সেট ডিভাইড করতে হবে। দেখো এখানে যদি 3টা করে সেট নেই, এই একটা সেট, এই একটা সেট, এই একটা সেট এবং এখানে একটা সেট, 3টা করে সেট ডিভাইড করলাম। আবার এখানে নাও, এখানে 3টা সেট, এখানে একটা সেট, আর এখানে একটা শর্ট আছে, শর্টের জন্য আমরা 0 দিয়ে ফিল আপ করে দিলাম। ঠিক আছে।
সো আমরা ভ্যালুগুলো অক্টাল ভ্যালুগুলো নামিয়ে ফেলি। 011 এর জন্য আসতেছে 3, 110 এর জন্য কত আসতেছে 6, 010 এর জন্য আসতেছে 2 এবং 101 এর জন্য আসতেছে 5। ওকে, এন্ড 110 এর জন্য কত আসতেছে 110 এর জন্য 6, 000 এর জন্য তার কিছু না 0 এবং 100 এর জন্য আসতেছে 4। ঠিক আছে, সো আমরা এখানে অ্যানসারটা কত পেলাম যে AB3.C2 এর জন্য 5263.604, এটাই হচ্ছে আমাদের অক্টাল ভ্যালু। সো আমরা সংখ্যা পদ্ধতির কয়টা পদ্ধতি শিখেছি? 4টা। একটা হচ্ছে বাইনারি, ডেসিমাল, অক্টাল এবং হেক্সা। সো আমরা প্রত্যেকটাকে কি করলাম, একটার সাথে আরেকটা রূপান্তর শিখে ফেললাম। তো এখন আমরা দেখব বাইনারি যোগ এবং বিয়োগ। তো বাইনারি যোগটা একটু আলাদা ধরনের, আমাদের যোগের চেয়ে একটু আলাদা। দেখো 1 আর 0 আমরা যোগ করলে কত লিখি? 1 লিখি। 0 আর 1 যোগ করলে কত লিখি? 1 লিখি, আমরা লিখি। 0 আর 0 যোগ করলে কত লিখি? 0 লিখি। বাট আমরা 1 আর 1 যোগ করলে কত লিখতাম? 2। বাট বাইনারি বেজে কি 2 আছে কোনো? বাইনারি বেজে তো কোনো 2ই নেই। তখন কি লিখবো? তখন আমরা লিখবো বাইনারি 2 এর ভ্যালুটা কত? 1 এবং 0, ঠিক না? সো আমরা এই 2 না লিখে আমরা লিখবো হচ্ছে 1 0। আমরা যোগ করার সময় প্রথমে 0টা বসাবো এবং এই 1টাকে আমরা কি হিসেবে রাখবো? ক্যারি হিসেবে রাখবো। সো চলো একটা যোগ দেখা যাক কেমন হয়। মনে করো একটা সংখ্যা হচ্ছে 10101 আর একটা হচ্ছে 1101। এটা একটা দুটো বাইনারি সংখ্যা, এই দুটো যোগ করলে কেমন হয় আমরা যদি একটু দেখি। 1 and 1 যোগ করলে হচ্ছে 0। আমরা আগেই বলে রাখছিলাম যে 1 আর 1 হবে 10, ঠিক আছে? আমরা 0টা বসাবো এবং এই 1টাকে কি রাখবো? ক্যারি রাখবো। সো এই ক্যারিটা কোথায় আসবে? এই জায়গাটায় আসবে। সো 0 আর 1 যোগ করলে কত হয়? 1, and 1 আর 0 আবার যোগ করলে আসতেছে 1। এখন কি আমাদের হাতে কোনো ক্যারি আছে? নেই, আমাদের হাতে কোনো ক্যারি নেই। সো আবার যদি যোগ করি 1 আর 1 যোগ করলে হচ্ছে 0 এবং হাতে ক্যারি 1 যদি এইখানটায় যোগ করব, এই 1 আর 1 আবার যোগ করলে কত আসতেছে? 0, ঠিক আছে? সো এই 0 আর 0 যোগ করলে 0। আমাদের হাতে ক্যারি আবার কত আছে? 1 আছে। কোথা থেকে আসছে? এই জায়গাটা থেকে আমাদের আরেকটা 1 আসছে ক্যারি। সো এই 1টা আমরা যদি এইখানে রাখি, সো 1 আর 1 যোগ করলে হচ্ছে 0 এবং আবার হাতে কত আছে? ক্যারি আছে। ক্যারিটা আর কোথায় বসাবো? আর তো জায়গা নেই, আমরা এখানেই লিখে দিলাম। সো আমাদের বাইনারি যোগটা এভাবে করতে হয়। তোমাদের সুবিধার্থে যদি আরেকটা আমরা বাইনারি ক্যালকুলেশন দেখি, ধরো 111 এবং 101, এই দুইটা সংখ্যা আমাদের যোগ করতে হবে বাইনারি ফরম্যাটে। দেখো 1 and 1 কত হয়? 0। হাতে ক্যারি আছে 1, সো এই 0 সাথে আমরা 1টা যোগ করলাম, 0 আর 1 কত হয়? 1 হয় এবং 1 আর 1 আবার যোগ করো, কত আসছে? 0। এই 1 আর 1 যোগ করার ফলে হাতে আবার ক্যারি আছে না? সো এই 1টা আবার আমরা এইখানে যোগ করব। 1 আর 1 যোগ করলে কত হয়? 0 হয়। আবার এই 0 এর সাথে এই 1টা যোগ করো, তাহলে 0 আর 1 আবার কত হচ্ছে? যোগ করলে 1 হচ্ছে। দেখো এইখানে যে 1 আর 1টা যোগ করেছিলাম, এই 1 আর 1 যোগ করার ফলে ক্যারিটা আবার রয়ে যাচ্ছে হাতে। সো এই ক্যারিটার জন্য আবার এখানে আমরা বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের বাইনারি যোগ। এখন যদি আমরা বাইনারি বিয়োগটা একটু দেখি, বাইনারি বিয়োগটা একটু আমাদের চেয়ে একটু ভিন্ন। দেখো আমরা নরমাল সেন্সে আমরা কিভাবে বিয়োগ করতাম? 1 থেকে 0 বাদ দিলে কত লিখতাম? 1 লিখতাম। 0 থেকে 0 বাদ দিলে কত লিখতাম? 0 লিখতাম। আবার 1 থেকে 1 বাদ দিলে কত লিখতাম? 0 লিখতাম। সো 0 থেকে 1 বাদ দিলে কত হবে সেটা হচ্ছে দেখবার বিষয়। 0 থেকে 1 বাদ দিলে থাকবে 1 এবং ক্যারি থাকবে হচ্ছে 1। এটাই হচ্ছে বাইনারি বিয়োগের বিশেষত্ব, ঠিক আছে? সো আমরা যদি একটা সংখ্যা বিয়োগ করি, ফর এক্সাম্পল কি লেখা যায়? 101, এখান থেকে আমরা ধরো 100 মাইনাস করলাম, তখন কেমন হয়? এই 1 থেকে 0 বাদ দিলে 1 আসতেছে, 0 থেকে 0, 0 থেকে 0, এটা গেল। আর একটু যদি কমপ্লেক্স দেখতে চাই, কমপ্লেক্সটা দেখলে কেমন হয়? 1010 আর হচ্ছে ধরো
1 1 1। দেখো এই 0 থেকে 1 বাদ দিব, আসতেছে হচ্ছে 1, বাট আমার হাতে ক্যারি কত থাকতেছে? ক্যারি থাকতেছে 1। সো এই 1 আর 1 টা যোগ করো, 1 আর 1 যোগ করলে কত আসে? 0। 1 থেকে 0 বাদ দিলে কত হয়? 1 হয়। এই 1 আর 1 যোগ করার ফলে কি আমার হাতে আবার ক্যারি আছে না 1, ওই বাইনারি যোগের মতো। সো এই 1 আর 1 আবার যোগ করো, 1 আর 1 হচ্ছে 0। সো 0 থেকে 0 বাদ দিলে হচ্ছে 0। এই যে 1 আর 1 যে যোগ করলাম, এর জন্য কি আবার হাতে ক্যারি আছে না? এই ক্যারির জন্য আবার কি করব? এই ক্যারিটা আবার এইখানে এসে পড়বে 1। সো 1 থেকে 1 বাদ দিলে কত আসে? 0। সো আমাদের বাইনারি বিয়োগফলটা হচ্ছে 0 0 1 1। আশা করি তোমরা বাইনারি যোগটা এবং বাইনারি বিয়োগটা বুঝতে পেরেছো। সো এখন আমরা 2 এর পরিপূরক পদ্ধতিটা দেখব, টুস কমপ্লিমেন্ট। আমরা একটু আগে যে বাইনারি বিয়োগটা শিখে এসেছি, কম্পিউটার কিন্তু ওভাবে বিয়োগ করে না। কম্পিউটার একটু ঘুরিয়ে বিয়োগ করার চেষ্টা করে। বিয়োগটা হচ্ছে এমন যে দুইটা সংখ্যা যোগ করে সেই পদ্ধতিতে আমরা বিয়োগ করব। ইন্টারেস্টিং লাগতেছে না? সেটা আসলে তেমন ইন্টারেস্টিং না, আসলেই সহজ। মনে করো যে আমরা 10 থেকে 3 বিয়োগ করব। 10 থেকে 3 কিভাবে বিয়োগ করব? আমরা তো অলরেডি এরকম 7 করে বিয়োগ দিয়ে দিচ্ছি, কিন্তু কম্পিউটার এই বিয়োগটা কিভাবে করে? বিয়োগ পরিপূরক পদ্ধতিতে 10 এই -3টাকে কি আমরা এইভাবে লিখতে পারি প্লাস হিসাবে? হ্যাঁ, লেখা যায়। সো এভাবে কিন্তু 7 আসে। সো কম্পিউটার বিয়োগটাই করা হচ্ছে এইভাবে, এবং এই পদ্ধতিটাকেই বলতেছি আমরা টুস কমপ্লিমেন্ট। একবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। সো এখন যদি আমরা টুস কমপ্লিমেন্টটা একটু বিস্তারিত দেখতে চাই, তখন কেমন হয় সেটা একটু দেখি। টুস কমপ্লিমেন্টের 3টা স্টেপ। প্রথমে আমরা প্রকৃত মানটা নির্ণয় করব। প্রথমে আমরা কি করব? প্রকৃত মানটা নির্ণয় করব। প্রকৃত মানটা নির্ণয় করব, তারপরে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, দেন টুস কমপ্লিমেন্ট করলে কি হয়ে যাবে? আমাদের বিয়োগটা হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা যদি এরকম একটা বিয়োগফল দেখি যে কি করা যেতে পারে বিয়োগ। মনে করো 16 থেকে আমরা 11 বাদ দেব। 16 থেকে আমরা 11 বিয়োগ করব কোন পদ্ধতিতে? 2 এর পরিপূরক পদ্ধতিতে। ঠিক আছে? সো প্রথমে আমাদের প্রকৃত মানটা বের করতে হবে। প্রকৃত মান আসলে জিনিসটা কি? প্রকৃত মানটা হচ্ছে যে ওই সংখ্যাটার 8 বিট রেজিস্টার, ওই সংখ্যাটার 8 বিট রেজিস্টার। আমরা 16 এর বাইনারি সংখ্যা কত জানি বলো তো? 16 এর 8 বিট রেজিস্টার। 16 এর 8 বিট রেজিস্টারটা হচ্ছে 1। এটা হচ্ছে 16 এর বিট বাইনারি সংখ্যা। এখানে বিট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা বিট আছে। 8 বিট বানাইতে হলে আমাদের আর কয়টা বিট লাগবে? 3টা। 3টার জন্য আমরা জাস্ট সামনে 3টা 0 অ্যাড করে দেব। তাহলে কি হয়ে গেল? আমাদের 8 বিট হয়ে গেল। আবার বলেছি যে 11 বিয়োগ করব। দেখো এখানে কিন্তু কোনো বেস উল্লেখ করে দেওয়া নেই। কিছু যদি না উল্লেখ করে দেওয়া থাকে, আমরা ধরেই নেব ওটা দশমিক সংখ্যা পদ্ধতি, আই মিন ডেসিমাল নাম্বার সিস্টেম। ক্লিয়ার? সো 11 এর আমরা যদি 8 বিট রেজিস্টারটা দেখি, 11 এর বাইনারি সংখ্যা পদ্ধতিটা কত? 11 এর বাইনারি সংখ্যা পদ্ধতিটা হচ্ছে 1011। এখন এটাকে আমাকে 8 বিটে কনভার্ট করতে হবে। 8 বিটে কনভার্ট করলে কতটা বিট আমাকে অ্যাড করতে হবে? 4টা বিট। 4টা বিট বলতে 4টা শূন্য। সো আমরা ফার্স্ট স্টেপ ডান, প্রকৃত মানটা আমরা বের করে ফেললাম। এখন আমাদেরকে করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট কিন্তু সবার লাগবে না, সবার জন্য ওয়ান্স কমপ্লিমেন্ট প্রযোজ্য না। দেখো এখানে 16 মাইনাস 11, মাইনাসটা কার সামনে? মাইনাসটা হচ্ছে 11 এর সামনে। সো যার সামনে মাইনাস আছে আমরা শুধু তার ওয়ান্স কমপ্লিমেন্টটা করলেই হয়ে যাচ্ছে, আর কিছু লাগবে না। ওয়ান্স কমপ্লিমেন্ট তেমন কিছু না। ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এইখানে যেই ভ্যালুগুলো আছে তার রিভার্স ভ্যালুগুলো তোমরা বের করলেই হবে। দেখো 0 আছে, এখানে আমরা 1 লিখলাম। 0 এর রিভার্স তো 1 নাকি? সো আবার এইখানে 0 আছে 1 লিখলাম, এখানে 0 1, 0 আছে 1, 1 আছে 0, আবার 0 আছে 1। ঠিক আছে? আবার এই 1টাকে 0 লিখলাম, আবার এই 1টাকে 0 লিখলাম। এই যে হয়ে গেল আমাদের 11 এর ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। এটাকেই আমরা এখন 2 এর পরিপূরকে কনভার্ট করব। একের সাথে এক যোগ করলে কত হয়?
2 হয়। সো আমরা এটার সাথে যদি 1 যোগ করি বাইনারি পদ্ধতিতে তখন কত হবে 0 + 1 1 তারপরে 0 1 0 1 দ্যাটস ইট। এখন আমরা 16 এর 8 বিট রেজিস্টার এবং 11 এর 2 এর পরিপূরকটা যোগ করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো 16 কত আসে 0001 চারটা 0, আবার 11 এর কত আসে চারটা 1 0 1 0 1। এগুলো আমরা যদি এখন আগের মতো বাইনারি যোগটা করে ফেলি তাহলেই কি হয়ে যাচ্ছে, আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে। এখানে আসতেছে হচ্ছে 101 000 101, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 110, আবার হাতে ক্যারি কত 1, সো 1 আর 1 আবার যোগ করলে কত আসে 0, আবার হাতে এখানে ক্যারি 1, সো 1 আর 1 যোগ করলে এখানেও 0, আবার এইটা যোগ করার ফলে আবার ক্যারি কত আসে হাতে 1 আসে, 1 আর 1 যোগ করলে আবার এখানে 0, এবং এই 1 আর 1 যোগ করার ফলে আরেকটা ক্যারি আছে না, সো ওই ক্যারিটার জন্য আমরা এখানেও কি লিখবো আরেকটা 1 লিখব। দেখো আমরা সবগুলোই কিন্তু 8 বিট রেজিস্টার করে লিখলাম, কিন্তু দেখো এখানে বিট কয়টা আছে 3টা 6টা 9টা। এই যে 9 নাম্বার যে বিটটা, এই বিটটাকে বলবো হচ্ছে আমরা চিহ্ন বিট। 9 নাম্বার যে বিট এটাকে আমরা বলতেছি চিহ্ন বিট বা সাইন বিট। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এই 9 নাম্বার বিটটা আমরা কোনো সময় কি করব না, বিবেচনায় আনবো না। সো আমাদের রেজাল্টটা কি, যে সামনের 0 তো কোনো ভ্যালু নাই, সো সামনের 0টা বাদে আমরা রেজাল্টটা লিখতে পারি 101। এটাই কি আমাদের অ্যানসার। সো আশা করি তোমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিটা বুঝতে পেরেছো। আমরা যদি একটু রিমাইন্ড করি, প্রথমে কি করতে হবে, প্রকৃত মানটা বের করব, যে আমরা ওই ভ্যালুটার 8 বিট রেজিস্টার মানটা বের করব, যে বাইনারি মানটা যাই আসুক 8 বিট ফিল আপ করার জন্য যতগুলো 0 লাগে ততগুলো অ্যাড করে দেব, এবং সেকেন্ড ভ্যালুটারও কি করব আমরা 8 বিট রেজিস্টারটা বের করব। কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টটা কার করব, ওয়ান্স কমপ্লিমেন্টটা করব হচ্ছে যে এই যে দেখো এখানে যে বিয়োগ করার জন্য যে যার সামনে মাইনাসটা থাকবে, অর্থাৎ যে হচ্ছে বিয়োজন, বাংলায় বলে যে হচ্ছে বিয়োজন, বিয়োজনের সামনে বিয়োজনকে কি করব আমরা ওয়ান্স কমপ্লিমেন্টটা করব। ওয়ান্স কমপ্লিমেন্টের পরে এর সাথে যদি আমরা 1টা অ্যাড করি, এই 1 অ্যাড করার ফলে এখানে কি আসতেছে টুস কমপ্লিমেন্ট আসতেছে, এবং এই টুস কমপ্লিমেন্টের ভ্যালুটা এবং আগের যে মেইন ভ্যালুটা ছিল, আগের যে সংখ্যাটা, ওই সংখ্যা দুটো যোগ করলে কি এসে পড়তেছে, আমাদের টোটাল রেজাল্টটা এসে পড়তেছে। এটাই হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগ। সকলকে ধন্যবাদ সংখ্যা পদ্ধতি ক্লাসটা করার জন্য। থ্যাংক ইউ।